অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আমরা আমাদের অঙ্কের এই অধ্যায়ের শেষ অধ্যায়ে চলে এসেছি। আমরা আজকে পড়ব হচ্ছে হেসিয়ান নির্ণায়ক। হেসিয়ান নির্ণায়ক কাকে বলে আমরা জানি যে একাধিক স্বাধীন চলক থাকলে সেই অপেক্ষকটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, এইটা আমরা যে নির্ণায়ক দিয়ে নির্ণয় করি সেটাকে বলা হয় হেসিয়ান নির্ণায়ক। তো হেসিয়ান নির্ণায়কের আমরা জানি যে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরক সমূহ দিয়ে গঠিত হয়। এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখবে। তাহলে আমরা যদি ধরি দুইটা স্বাধীন চলক y ইকুয়াল টু ফাংশন অফ x1 x2, এখানে x1 আর x2 স্বাধীন চলক, এদের প্রথম মাত্রার আংশিক অন্তরক যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি আংশিক অন্তরক সহগ সমূহ হবে f1 f2। আর যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরক সহগ, তাহলে হবে f11 f12 f21 f22। সুতরাং এটাকে আমরা হেসিয়ান নির্ণয়কে সাজিয়ে লিখলে এরকম হবে এইচ নির্ণয়ক ইকুয়াল টু নির্ণয়ক চিহ্ন দিয়ে f11 f12, আমরা এটা প্রথম সারির, এটা দ্বিতীয় সারি, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম। তাহলে এখানে হচ্ছে f11 মানে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, f12 হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, f21 হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, f22 হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এইখানে এই নির্ণয়কটার মধ্যে আমরা h1 বলতে বুঝি হচ্ছে a11কে, এখানে এই জন্য h1 নির্ণয়ক ইকুয়াল টু f11, আর h2 নির্ণয়ক মানে আমরা পুরো নির্ণয়কটাকে বোঝাচ্ছি। তোমরা কাম্যকরণের সময় তোমরা কিন্তু সর্বনিম্নকরণ আর সর্বোচ্চকরণের শর্ত পড়েছো, আমরা সেখানে জানি সর্বনিম্নকরণের শর্ত হচ্ছে হেসিয়ান নির্ণয়কের যে h1 নির্ণয় করলে আমাদের ইজ গ্রেটার দেন 0 হবে, এবং h2 নির্ণয় করলে সেটা আমাদের গ্রেটার দেন 0 হবে। আর যদি আমরা সর্বোচ্চকরণ করতে চাই তাহলে আমাদের h1 নির্ণয়কের লেস দেন 0 হবে এবং h2 নির্ণয়ক গ্রেটার দেন 0 হবে। এখন এটা হচ্ছে আমাদের হেসিয়ান নির্ণয়কের নিয়মকানুন আমরা জানলাম। এখন আমরা একটা অঙ্ক করি। সমস্যা এখানে দেয়া আছে দুটি পণ্য উৎপাদন করে একটি ফার্মের চাহিদা ও মোট ব্যয় অপেক্ষক নিম্নরূপ। এখানে দেয়া আছে P1 ইকুয়াল টু 130 মাইনাস 4Q1 মাইনাস Q2। দুইটা পণ্য এখানে বলা আছে আমাদের, যে একটা পণ্য Q1 আর একটা পণ্য Q2। P2 দেয়া আছে 160 মাইনাস 2Q1 মাইনাস 5Q2। আর আমাদের এখানে হচ্ছে মোট ব্যয় অপেক্ষক, এই দুইটা আমাদের দুইটা পণ্যের চাহিদা অপেক্ষক, এটা মোট ব্যয় অপেক্ষক দেয়া আছে 2Q1 স্কোয়ার প্লাস 2Q1 Q2 প্লাস 4Q2 স্কোয়ার। মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে আমাদের দুইটা কাজ করতে বলা হয়েছে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্তটা বের করার জন্য আমাদের ক্রেমার্স বিধি ব্যবহার করতে বলছে, আর পর্যাপ্ত শর্তের দ্বিতীয় মাত্রার জন্য হেসিয়ান নির্ণায়ক ব্যবহার করতে বলেছে। তা আমরা এখন অঙ্কটা করি, আমরা সমাধানটা আমরা শুরু করি। আমরা জানি যে এখানে তোমার দেয়া আছে শুধু দুইটা পণ্য উৎপাদন করার চাহিদা P1 আর P2। তা আমরা এই চাহিদার থেকে চাহিদাকে আমরা জানি যে চাহিদাকে আমরা যদি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা মোট আয়। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম পণ্যের মোট আয়, আমরা লিখি প্রথম পণ্যের মোট আয়, মোট আয় TR1 ইকুয়াল টু আমরা লিখি P1, এখানে P1 দেয়া আছে আমাদের P1 Q1, তাহলে সমান সমান আমাদের P1 আমাদের দেয়া আছে এখানে 130 মাইনাস 4Q1 মাইনাস Q2 ইন্টু Q1। এখান থেকে আমরা পাই হচ্ছে Q1টাকে আমরা গুণ করে দিলে পাই 130 Q1 মাইনাস 4Q1 স্কোয়ার মাইনাস এর সাথে গুণ করে দিলে হয় Q1 Q2। দ্বিতীয় পণ্যের জন্য দ্বিতীয় পণ্যের প্রথম পণ্যের মোট আয় আমরা পেলাম, এখন আমরা পাবো দ্বিতীয় পণ্যের মোট আয় TR2 টোটাল রেভিনিউ দ্বিতীয় পণ্য ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে P2 ওখানে দেয়া আছে ইন্টু Q2। তাহলে সমান সমান আমরা পাবো P2 দেয়া আছে আমাদের 160 মাইনাস 2Q1 মাইনাস 5Q2, এটার সাথে আমরা গুণ করব হচ্ছে Q2। তাহলে সমান সমান আমরা কি পাবো 160 Q2 মাইনাস 2Q1 Q2 মাইনাস 5Q2 হোল স্কোয়ার। অতএব
ফার্মের মোট আয় কত হবে? ফার্মের মোট আয় টি আর সমান সমান হবে টি আর 1 প্লাস টি আর 2। তাহলে আমরা লিখে ফেলি টি আর 1 আর টি আর 2 কত হলে আমরা লিখে ফেলি। তাহলে আমরা পাবো হচ্ছে 130 কিউ মাইনাস কিউ না কিউ 1, এখানে আমরা কিউ 1 হবে। তাহলে কিউ 1 মাইনাস 4 কিউ 1 স্কোয়ার মাইনাস কিউ 1 কিউ 2 প্লাস 160 কিউ 2 মাইনাস 2 কিউ 1 কিউ 2 মাইনাস 5 কিউ 2 স্কোয়ার। এখান থেকে আমরা যোগ বিয়োগ করে কি পাই দেখি। এখান থেকে আমরা পাই 130 কিউ 1 মাইনাস 4 কিউ 1 স্কোয়ার মাইনাস কিউ 1 কিউ 2 কয়টা আছে এখানে? এই একটা আছে আর এই একটা আছে। তাহলে আমাদের হবে 3 কিউ 1 কিউ 2 প্লাস 160 এটা 60 কিউ 2 মাইনাস 5 কিউ 2 হোল স্কোয়ার। এখন আমরা জানি মুনাফা সমান সমান মুনাফা আমরা জানি, মুনাফাকে আমরা পাই ধরি। পাই সমান সমান হচ্ছে টি আর মাইনাস টি সি। তাহলে টি আর মাইনাস টি সি যদি আমরা করি তাহলে আমরা এখানে এই যে টি আর আমাদের দেয়া আছে, এটা আমাদের টি আর ফার্মের মোটায় টি আর সমান সমান আমরা এটা পেয়েছি। অতএব টি আর এখানে দেয়া আছে আর আমাদের টিসিটা আমাদের ফাংশনে দেয়া আছে। তাহলে আমরা টি আরটা এখানে লিখি, তারপরে করি। তারপরে 130 কিউ 1 মাইনাস 4 কিউ 1 স্কোয়ার মাইনাস 3 কিউ 1 কিউ 2 প্লাস 160 কিউ 2 মাইনাস 5 কিউ 2 স্কোয়ার। এখান থেকে আমরা আমাদের কস্টটা যদি আমরা বাইর করি টিসি, সি মানে টিসি, তাহলে 2 কিউ 1 স্কোয়ার। যেহেতু আমরা আর আয়ের সাথে খরচটা বিয়োগ হয়ে আছে, আমাদের এই ফাংশনের সব চিহ্নগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। মাইনাস 2 কিউ 1 কিউ 2 প্লাস মাইনাস 4 কিউ 2 স্কোয়ার। এখান থেকে আমরা শেষ লাইনটা কি পাই লিখে নেই, সমান সমান এখান থেকে আমরা পাই 130 কিউ 1 মাইনাস এই যে এইটা আর এইটা যোগ করে আমরা পাই 6 কিউ 1 স্কোয়ার মাইনাস আমরা পাই হচ্ছে 5, এইটা আর এইটা যোগ করে পাই 5 কিউ 1 কিউ 2 প্লাস 160 কিউ 2 এটা কিউ 2 মাইনাস এইটা আর এইটা যোগ করে পাই 9 কিউ 2 স্কোয়ার। এখন এইটা পাওয়ার পরে আমরা এখন দেখি কি করা যায়। এখন মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা এখন লিখতে পারি। তাহলে আমাদের হচ্ছে প্রথম আমরা অঙ্কটা সাজিয়ে নিলাম, আমরা এখন শুরু করি। এবার মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে, প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্তটা কি হবে? প্রয়োজনীয় শর্ত হবে হচ্ছে যে আমাদের প্রথম অন্তর্কলনের মান শূন্য হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের শূন্য হবে। সুতরাং ডেল পাই ডিভাইডেড বাই ডেল কিউ 1 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা এখানকার মানটা বসিয়ে দিই আমাদের, আমরা লিখি ডেল কিউ 1 আর আমাদের এখানে মুনাফার ফাংশনটা আমরা বসিয়ে দিই। আমরা মুনাফার ফাংশনটা আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে
যে 130 Q1 মাইনাস 6Q1 স্কোয়ার মাইনাস 5Q1 Q2 প্লাস 160 Q2 মাইনাস 9Q2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা অন্তর্কলন করলে কি আসে দেখি, বা আমরা যেহেতু Q1 দিয়ে অন্তর্কলন করব, আমরা এখান থেকে পাবো 130 মাইনাস এখানে Q1 আছে, তাহলে 6 দুগুণে 12 12Q1 মাইনাস এখান থেকে পাবো, যেহেতু Q1 দিয়ে আমরা ডেরিভেটিভ করছি, আমরা এখান থেকে পাবো মাইনাস 5Q2 ইকুয়াল টু 0। আমরা এইখানে যেহেতু Q2 আছে দুই জায়গাতেই, আমরা Q1 দিয়ে ডেরিভেটিভ করছি, সুতরাং এই দুটো আমাদের 0 আসবে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে বা আমরা কি লিখতে পারি, আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা লিখি মাইনাস 12Q1 মাইনাস 5Q2 ইকুয়াল টু আমরা লিখব মাইনাস 130। এখন তোমরা জানো যে আমরা যদি এই চিহ্নগুলোকে তুলতে যাই তাহলে আমরা উভয় পাশে কি করব, -1 দিয়ে গুণ করে নেব। সেটা আমি লিখছি না, আমি জানি ছাত্রীরা তোমরা এটা জানো। অতএব আমরা এখান থেকে যদি আমরা সমীকরণ করতে চাই তাহলে আমাদের এই মাইনাস চিহ্নগুলোকে আমাদের প্লাস করে ফেলতে হবে। সেই জন্য আমরা -1 দিয়ে দুই পাশে গুণ করে নিলাম। গুণ করে নিয়ে আমরা পাবো 12Q1 প্লাস 5Q2 ইকুয়াল টু 130। এইটা আমাদের হলো সমীকরণ 1। আবার আমরা π2 বের করবো এখান থেকে। আমাদের এবার ডেল Q2 দিয়ে আমরা যদি বের করি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো কি, বা আমরা Q2 দিয়ে এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা লিখে নিই ডেল, দুইবার, যেহেতু আমাদের দুইটা পণ্য আমাদের দুইবার করতে হবে, Q2 এখানে আমরা ডেল মানে মুনাফার ফাংশনটা পুরো বসিয়ে নিই, পায়ের মানটা বসিয়ে নিই। পায়ের মানটা হচ্ছে আমাদের 130 Q1 মাইনাস 6Q1 স্কোয়ার মাইনাস 5Q1 Q2 প্লাস 160 Q2 মাইনাস 9Q2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা তাহলে কি পাবো, এখান থেকে 0 আসবে, এখান থেকেও 0 আসবে। আমরা এখান থেকে প্রথমে পাবো এই যে মাইনাস, আমরা যেহেতু Q2 দিয়ে অন্তর্কলন ডেরিভেশন করছি, আমরা তাহলে পাবো হচ্ছে এখান থেকে পাবো মাইনাস Q1 প্লাস 160, আর এখান থেকে পাবো 9 দুগুণে মাইনাস 18Q2 ইকুয়াল টু 0। তাহলে সাজালে আমরা এখান থেকে কি পাই, আমরা Q1 Q2 আগায় নিয়ে আসি, তাহলে এখানে আমরা পাচ্ছি এখান থেকে আমরা পাই 5Q1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5Q1 মাইনাস 18Q2 ইকুয়াল টু মাইনাস 160। এখন এখানেও আমরা -1 দিয়ে দুই পাশে যদি গুণ করি, আমরা বাড়ানোর জন্য, আমাদের সমীকরণ পাওয়ার জন্য, তাহলে আমরা পাবো হচ্ছে, অতএব আমরা এখান থেকে পাবো হচ্ছে 5Q1 প্লাস 18Q2 ইকুয়াল টু 160। সমীকরণ পাওয়ার জন্যে আমরা -1 দিয়ে দুই পাশে গুণ করে নিলাম। এখন 1 ও 2 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। 2 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই সাজালে কিভাবে পাই দেখো, এখান থেকে পাই 12 আর 5, 12 5, আর আমরা এখান থেকে পাই 5 18। আমাদের দুইটা ভেরিয়েবল আছে, দুইটা পণ্য আছে, Q1 Q2, আর আমাদের স্থির সহগ আছে সমান সমান, স্থির সহগ আছে হচ্ছে আমাদের 130 আর হচ্ছে 160।
এখানে এ সমান সমান, এই ম্যাট্রিক্সটাকে আমরা এ বলছি, এটাকে আমরা এ বললাম। এ সমান সমান আমাদের এই ম্যাট্রিক্সটা 5 18 12 5 5 18, এটা আমাদের এ ম্যাট্রিক্স। ধরি আমরা এখন কিউ সমান সমান আমরা ধরি Q1 Q2 কলাম ম্যাট্রিক্স। আর আমরা জানি যে স্থির সহগ সবসময় ডি হয়, তাহলে ডি সমান সমান আমরা ধরলাম কত 130 160। যদি এখানে আমরা এটা ধরি তাহলে ক্রেমারের বিধির মাধ্যমে আমরা যদি এখন সমাধান করি তাহলে আমরা কি লিখব? আমরা লিখব, দেখো যে এখন ক্রেমারের বিধির মাধ্যমে সমাধান করা হলো। ক্রেমারের বিধির মাধ্যমে সমাধান করতে গেলে আমাদের অনেকগুলো ধাপ পার করতে হয়। আমরা জানি যে প্রথম ধাপটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করতে হবে। তাহলে ধাপ 1 হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। সমান সমান আমরা পেলাম 12 5, আর আমরা নিচের সারি পাচ্ছি হচ্ছে 5 18। সরি নির্ণায়ক হবে, এটা নির্ণায়কের দাগ হবে। আচ্ছা, ইকুয়াল টু আমরা 12 আর 18 গুণ করে পেয়েছি 216 আর 5 5 25। তাহলে ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 191, যেটা আমাদের কি হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, ধাপ 2 হচ্ছে, এখন আমরা জানি যে আমাদের ডি এর উপাদান আমাদের এই ম্যাট্রিক্সের একবার প্রথম কলামে একবার দ্বিতীয় কলামে বসাতে হবে। তো আমরা মাত্র যেহেতু 2টা কলাম আমরা লিখে নিই, ডি এর উপাদান ম্যাট্রিক্স এ এর প্রথম কলামে বসিয়ে প্রাপ্ত নির্ণায়ক আমরা এখন দেখি। এটা হচ্ছে আমরা তাহলে পাবো হচ্ছে A1 নির্ণায়ক ইকুয়াল টু, আমরা প্রথম কলামটা করব হচ্ছে এখানে দেয়া আছে, প্রথম কলামটা আমাদের স্থির কলাম হবে সেহেতু আমরা প্রথম কলাম পাবো হচ্ছে 130 আর 160, আর দ্বিতীয় কলাম আমাদের এটাই থাকবে 5 আর 8। এখন 5 আর 18 আমরা এইখান থেকে গুণ করে 130কে 18 দিয়ে গুণ করলে পাবো 2340, আর এটাকে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে ওইখানে একটু গুণটা ভুলেছি, কত পাবো আমরা 500 5 6 30 0, হাতে 3, 5 অক্ষে 5 আর 3 আর 830 পাবো। এটাকে বিয়োগ করলে আমরা কত পাই? এখানে আমরা পাই 1540। আচ্ছা, তারপরে এবার আমাদের ডি এর উপাদান ম্যাট্রিক্স এ এর দ্বিতীয় কলামে বসিয়ে প্রাপ্ত নির্ণায়ক হবে A2 সমান সমান, আমাদের প্রথম কলামটা ঠিক থাকবে 12 আর নিচে 5, আর দ্বিতীয় কলামটা আমরা হচ্ছে 130 160। এখন এটা গুণ করলে আমরা প্রথমে পাবো হচ্ছে
1920 মাইনাস 650 ইকুয়াল টু 1270। এখন ধাপ 3। ধাপ 3টা কি? ধাপ 3টি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান আমরা তাহলে কি পাবো? Q1 সমান সমান আমরা সূত্রটা জানি, আমরা হচ্ছে A1 নির্ণায়ক ডিভাইডেড বাই নির্ণায়ক এ, মান বসিয়ে দিই 1540 ডিভাইডেড বাই আমরা এ নির্ণায়কের মান পেয়েছি এখানে 191 191 ইকুয়াল টু এখান থেকে আমরা পাই 8.06। আর Q2 পাই A2 নির্ণায়ক ডিভাইডেড বাই নির্ণায়ক এ ইকুয়াল টু আমরা পাই 1270 ডিভাইডেড বাই 191, এখান থেকে আমরা পাই 6.65। অতএব উৎপাদনের পরিমাণ Q1 সমান সমান 8.60 আর Q2 সমান সমান 6.65। এবার পর্যাপ্ত শর্ত। এবার পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে দ্বিতীয় মাত্রার অন্তরক সহগসমূহ নির্ণয় করি। আচ্ছা, এখানে পেজ কম, আমরা ওই পাতায় নির্ণয় করি। তাহলে আমরা এখানে লিখব, আমরা যেহেতু দ্বিতীয় মাত্রার অন্তরক সহ করবো তাহলে আমরা পাই 11 বের করব। পাই 11 বের করলে আমাদের কি আসবে? ডেল পাই 1 ডিভাইডেড বাই ডেল Q1। আমরা একবার ডেরিভেটিভ করার পরে যে মানটা পেয়েছিলাম আমরা এখানে সেই মানটা বসাবো। তাহলে সেই মানটা কি? ডেল ডিভাইডেড বাই ডেল Q1। আর এই পাই 1 সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে 130 মাইনাস 12Q মাইনাস 5Q2। এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভে পেয়েছিলাম। আমরা সমীকরণ করার সময় আমরা চিহ্ন চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু আমরা যে মানটা একবার অন্তর্কলন করে পেয়েছিলাম আমরা এটা সেখানে লিখব। এখান থেকে আমরা DQ1 দিয়ে যেহেতু আমরা অন্তর্কলন করছি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে -12। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয়বার পাই 12 ইকুয়াল টু আমরা পাবো ডেল পাই 1 ডিভাইডেড বাই ডেল Q2 ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো এই ফাংশনটাই আমরা আবার বসাবো। এই যে পাই 1 এর মান 130 মাইনাস 12Q1 মাইনাস 5Q2। এখানে যেহেতু আমরা DQ দিয়ে ডেরিভেশন করছি তখন এখান থেকে আমরা পাবো -5। আচ্ছা, তারপরে পাবো হচ্ছে পাই 21, এখান থেকে আমরা পাবো ডেল পাই 2 ডিভাইডেড বাই ডেল Q1। এখানে আমরা দ্বিতীয় Q2-র যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ যেটা পেয়েছিলাম এখানে আমরা সেটা বসাবো ডেল Q2। তাহলে ডেলের মান হিসাবে পাই 2 এর মান হিসাবে এখানে আমরা বসাবো -5Q1 প্লাস 160 মাইনাস 18Q2। আমি কিন্তু তোমাদের বারবার বলছি সেটা হলো যে যেটা আমরা সমীকরণ লেখার জন্য পেয়েছিলাম সেটা না, আমরা প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমাদের যেটা হয়েছিল এখানে আমাদের সেই মানটা বসাতে হবে, সমীকরণে বের করার মানটা কিন্তু নয়। আচ্ছা, আমরা তারপরে পাই 2 থেকে আমরা পাই হচ্ছে ডেল পাই 2 ডিভাইডেড বাই ডেল
কিউ টু। এখান থেকে আমরা পাই ডেল ডেল কিউ টু, আমরা মাইনাস 5Q1 প্লাস 160 মাইনাস 18Q2। এখান থেকে আমরা ডেল টু দিয়ে পারলে এখান থেকে মাইনাস সমান সমান আমরা পাই না -18। এখন এই যে আমরা মানগুলো পেলাম, এই মানগুলোকে আমরা এখন হোসিয়ার নির্ণয়কে সাজিয়ে লিখলে আমরা কি পাই আমরা সেখানে দেখি। এক্ষেত্রে হোসিয়ার নির্ণয় হবে, আমরা লিখি তাহলে এক্ষেত্রে হেসিয়ান নির্ণায়ক হবে সাজিয়ে লিখি আমরা সমান সমান আমরা সাজাই π11 π12, এখানে হচ্ছে π21 π22। মানগুলো আমরা বসিয়ে দেই। π11 হচ্ছে -12, π12 হচ্ছে -5, π21 হচ্ছে -5 আর π22 হচ্ছে -18। এখানে আমাদের যে সর্বোচ্চকরণের শর্তটাকে, সর্বোচ্চকরণের শর্তে আমরা এখন দেখব এখানে কি আসে। সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে আমাদের H1 নির্ণায়ক সমান সমান, আমাদের এখানে হচ্ছে H1 মানে আমরা জানি H1 মানে হচ্ছে A11 প্রথম উপাদান, প্রথম সারি প্রথম কলামের প্রথম উপাদান। তাহলে এখানে আমাদের আসে -12 আসলে এটা আমাদের <0 হয়। আর H2 আমাদের শর্তে ছিল, H2 হচ্ছে আমাদের পুরো নির্ণায়কটা -12 -5 কলাম সারি দ্বিতীয় সারি -18। এটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে এখান থেকে আমরা পাই 218 -25 = 191। এটা কিন্তু <0। আমাদের শর্ত ছিল হচ্ছে যে আমাদের H1 <0 হবে আর H2 হবে আমাদের <0। তাহলে এখানে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত এখানে প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা লিখি কথাটা, মুনাফা সর্বোচ্চকরণের শর্ত H1 is less than 0 ও H2 is greater than 0 এখানে প্রতিপালিত হয়েছে। সুতরাং বলা যায়, আমরা এটা উত্তরে এটা লিখতে পারি যে সুতরাং বলা যায় Q1 সমান সমান, Q1 আমরা কত পেয়েছি একটু দেখি, Q1 সমান সমান 8.06, Q1 সমান সমান 8.06 এবং Q2 সমান সমান আমরা পেয়েছি 6.65 উৎপাদন স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে। আমাদের অঙ্কটাই ছিল যে মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত ছিল আমাদের ক্রেমার্স বিধি দিয়ে প্রথম শর্তটা প্রতিপালন করতে হবে সর্বোচ্চ উৎপাদন স্তর, আর দ্বিতীয় শর্তটা আমাদের ছিল যে হেসিয়ান নির্ণায়ক দিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত প্রতিপালিত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত প্রতিপালিত হয়েছে। ছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পারবে, যদি বুঝতে না পারো আমাকে তোমরা জানিও, আমি তোমাদের হেল্প করব। আচ্ছা, ধন্যবাদ।